প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় যে প্যাটার্নটা রয়েছে, সেই প্যাটার্ন অধ্যায়ের আমরা কিন্তু 11 পৃষ্ঠার যে 11 নম্বর গণিতটা রয়েছে, আমরা কিন্তু আজকে সেটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের 10, 9 এগুলো অঙ্কগুলো করে দিয়েছি এবং নৈর্ব্যক্তিকগুলো সব সমাধান করে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে দেখে আসতে পারো। তো চলো যাই, আমরা আজকের 11 নম্বর গণিতটা দেখি যে আসলে কি আছে। তো 11 নম্বর অঙ্কটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে কি, যে 5, 13, 21, 29 এবং 37। তাহলে 5, 13, 21, 29 এবং 37 সেটা একটা প্যাটার্ন দেওয়া আছে। তোমরা জানো যে প্যাটার্নটা দুই প্রকার, একটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন এবং একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তোমরা উপরে যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা প্যাটার্ন। তো আসলে এটা কিন্তু জ্যামিতিক প্যাটার্ন, অর্থাৎ এটা কিন্তু চিত্র আকারে থাকবে। এবং এটা দেখো, এটা হচ্ছে সংখ্যা আকারে আছে, তাই এটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন। অর্থাৎ যেটা সংখ্যা দিয়ে প্যাটার্ন থাকে সেটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন, এবং যেটা চিত্র আকারে থাকবে সেটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তো 11 নম্বর দেখতে পাচ্ছ এখানে 5, 13, 21, 29 এবং 37 আছে। তো এখন আমাদের ক নম্বর অপশানে দেওয়া আছে কি, যে 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। অর্থাৎ 29 এবং 37কে যে বর্গ সংখ্যাগুলো দিয়ে ভাঙা যাবে সেটার যোগফল যেন 29 হয়, তোমাকে সেটাই দেখাতে হবে। তো আমরা ক নম্বর অঙ্কটা করার আগে আমরা আগে বর্গ সংখ্যা সম্পর্কে একটু ধারণা লাভ করি। তো একটা জিনিস খেয়াল করো, যে আমরা কি জানি যে যদি মনে করো 25, দেখো এখানে সাপোজ মনে করো আছে 26 যদি থাকতো, তাহলে আমরা কি করতাম, যে 26 সংখ্যাটা মনে করো দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করতে তোমাকে বলা হয়েছে। তাহলে আমরা বর্গ সংখ্যাগুলো কী কী জানি, একটা হচ্ছে 1 এর উপর স্কয়ার মানে 1, তারপরে 2 এর উপর 2 হচ্ছে একটা বর্গ সংখ্যা, 2 এর উপর স্কয়ার মানে 4, মানে একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা বর্গ সংখ্যা পাই। ঠিক আছে, তো 1কে যদি আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 1, তার মানে এক একটি হচ্ছে বর্গ সংখ্যা। আবার 2কে 2 দ্বারা গুণ করি আমরা, তাহলে কিন্তু আমরা পাবো 4, অর্থাৎ 4 কিন্তু একটি বর্গ সংখ্যা। আবার যদি 3কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে পাবো আমরা 9, অর্থাৎ 9 কিন্তু আমরা বর্গ সংখ্যা হিসাবে বলতে পারি। তো একটা বিষয় খেয়াল করো, এই জিনিসটা কিন্তু আমরা ক্লাস 7-এ প্রথম অধ্যায়ে যে বর্গ সংখ্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করার সময় আমরা কিন্তু জিনিসটা শিখেছি। ঠিক আছে, তো দেখো যারা জানি না তারাও একটু দেখে নিই যে আসলে বর্গ সংখ্যাটা কীভাবে করে সমাধান করব। তো 26 নাম্বার মনে করো এখানে 26 সংখ্যাটাকে দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করব। তো 26 সংখ্যাটাকে বর্গরূপে প্রকাশ করার জন্য আমরা দেখো 26 তো একটা সংখ্যা, তো আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য আমরা প্রথমে কি জানি, যে 1 এর উপর স্কয়ার মানে 1 হয়। অর্থাৎ 1 এর উপর স্কয়ার করা মানে যদি 1 হয়, তাহলে কিন্তু আমরা এখন দেখো এই 1কে কিন্তু আমরা 26 থেকে বাদ দেব। তাহলে এই 26 থেকে বাদ দিলে কত হয়, 25। তো 25 কি একটা বর্গ সংখ্যা? খেয়াল করো, 5 5 কিন্তু 25 হয়। আমরা কি বললাম, যে একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু সেটা হচ্ছে আমাদের বর্গ সংখ্যা। দেখো 5 গুণিত 5 সমান কিন্তু আমরা 25 পাই, অর্থাৎ 25 কিন্তু একটা বর্গ সংখ্যা। একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করলে কিন্তু আমরা 25 পাই। তাহলে দেখো সেই 25 সংখ্যাটাকে কিন্তু আবার 5-এর উপর স্কয়ার করলে আমরা বলতে পারি, দেখো যে 25 যোগ 1, ঠিক আছে, সমান হচ্ছে 5-এর উপর স্কয়ার মানে আমরা 25 পাই, আবার যোগ হচ্ছে 1-এর উপর স্কয়ার মানে আমরা 1 পাই। তো দেখো রেজাল্ট কিন্তু আমাদের 26 আছে। অর্থাৎ 26কে সংখ্যা দিয়ে করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা 1-এর নামটা পড়ব। 1 1-কে 1, মানে একই সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করব। তারপর 2কে যদি আমরা করতাম তাহলে কি হতো, 2 দুগুণা 4, বাকি থাকতো কত, 22। 26-এর ভিতর বাকি থাকতো 22, তার মানে 22 কিন্তু একটা বর্গ সংখ্যা নয়। ঠিক আছে, 5 5-এ 25 হতো, কিন্তু 4 4-এ 16 হতো, কিন্তু 22 কিন্তু মেলতো না। ঠিক আছে,
তো খেয়াল করো এখানে আমরা কি পেলাম, 1 উপর স্কয়ার মানে 1 পেলাম, বাকি ছিল 25, 25 মানে হচ্ছে 5 5 25, অর্থাৎ 25কে আমরা বর্গ করতে পারি, আবার 1কেও কিন্তু আমরা বর্গ করতে পারি। ঠিক এরকমই কিন্তু এই অঙ্কটা যে 29। খেয়াল করো, চলো এবার আমরা ফাইনালটা দেখি যে আসলে 29 এবং 37কে কীভাবে করে করব। তো দেখো এখানে 29 এবং 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। তো 29 সমান আমরা দেখো খেয়াল করো যদি 1-এর নামটা পড়ি তাহলে কিন্তু 1-1কে 1 পাই, কিন্তু দেখো 29 থেকে যদি 1 বাদ দিই তাহলে কিন্তু হয় 28, কিন্তু 28 কিন্তু বর্গ সংখ্যা নয়। যেমন 7 7 49 হয়ে যাবে, 6 6 36 হবে, 5 5 25 হবে, কিন্তু 29 কিন্তু মিলবে না, অর্থাৎ না 29 মানে 28 কিন্তু মিলবে না। এই যে 28 যে আমরা 1 বাদ দিয়ে পেলাম সেটা কিন্তু আমরা পাবো না। তাহলে দেখো এবার আমরা দেখব যে 2-এর নামটা পড়বো, যে 2কে বর্গ সংখ্যা কি আমরা জানি 2 দুগুণা 4। 2 দুগুণা 4 কেন বললাম, যে একই সংখ্যাকে কিন্তু একই সংখ্যা দ্বারা গুণ করলে কিন্তু বর্গ সংখ্যা পাওয়া যায়, এটা আমি বারবার করে বলছি। তুমি যদি 3 দুগুণা 6 করো, 6 দুগুণা 12 করো, তাহলে কিন্তু হয় একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেমন আমি আগে করলাম 1-1কে 1, তারপর দেখলাম যে 29 থেকে 1 বাদ দিলাম, ঠিক আছে, 29 থেকে 1 যদি বাদ দিই তাহলে আমরা পাই 28। তাহলে 28 কিন্তু 28 কি বর্গ সংখ্যার সাথে মিলে? 5 5 25, আবার 6 6 36 হয়ে যায়, কিন্তু 28 কিন্তু মেলে না। তাই আমরা সেটা পরিবর্তন করে আমরা কি করব এখন, যে দেখো আমি বিস্তার একটু লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। যে 1-এর উপর স্কোয়ার করলাম, তাহলে 1-এর উপর স্কোয়ার মানে কি হলো 1, তাহলে বাকি ছিল কত 28, ঠিক আছে। তাহলে দেখো 28, আমরা যদি 28কে কিন্তু আমরা বর্গ সংখ্যা হিসাবে পাই না, অর্থাৎ 5 5 25 হয়, 6 6 36, 28 কিন্তু মিলে না, কাজেই এটা কিন্তু বাদ। তাহলে আমরা দেখো আমরা যদি 2-এর উপর স্কোয়ার করি তাহলে 2-এর উপর স্কোয়ার মানে হয় 4, ঠিক আছে, 2-এর উপর স্কোয়ার মানে হয় 4, আর বাকি তাহলে 29-এর ভিতরে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত থাকবে 25। তাহলে দেখো এই 25, তাহলে 25 কি একটা বর্গ সংখ্যা? দেখো 25 কিন্তু বর্গ সংখ্যা, অর্থাৎ এটাকে কিন্তু আমরা 5-এর উপরে স্কোয়ার করলে 5 5 25 পাই। তার মানে আমরা কি পাচ্ছি দেখো 2-এর উপর স্কোয়ার মানে 4 পেলাম, 4-এর পরে বাকি 29 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে পাই 25। তাহলে দেখো সেই 25টাও কিন্তু একটা বর্গ সংখ্যা, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু এটা কিন্তু লিখতে পারি যে দেখো 25 যোগ 4, ঠিক আছে। দেখো 25 যোগ 4 সমান হচ্ছে 29, আবার এই সংখ্যা দুটাকে কিন্তু বর্গ আকারে প্রকাশ করা যায়, কি যে 25-এর বর্গ হচ্ছে সমান কত দেখো 5 5 25 মানে 5-এর উপরে স্কোয়ার, আবার দেখো যোগ হচ্ছে 4-এর উপরে 2-এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা 4 পাই। এটাই হচ্ছে 29-এর ক্যালকুলেশান। তাহলে আমরা 29-এর পেলাম ক্যালকুলেশান কি 25 যোগ 4, অর্থাৎ 25কে 5 5 25 করা যায়, আর 4কে 2 দুগুণা 4 করা যায়, ঠিক আছে। 2-এর উপর বর্গ মানে 4, 5-এর উপর বর্গ স্কোয়ার মানে 25 হয়। তো এবার দেখি আমরা 37টা, ঠিক আছে। তো 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য আমরা কি করতে পারি, তাহলে আমরা কি জানি যে আগে আমরা 1-এর উপর স্কোয়ার করে দেখব যে আসলে কি হয়। তো দেখো 1-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখো 1 হলো, তাহলে 37 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হবে 36। তাহলে আমরা দেখো আমরা যদি 36 কি একটা বর্গ সংখ্যা? হ্যাঁ অবশ্যই 36 বর্গ সংখ্যা, কারণ দেখো 6 6 কিন্তু 36 হয়, ঠিক আছে। তার মানে আমরা 1-এর উপর স্কোয়ার একটা বর্গ সংখ্যা পেয়েছি, বাকি ছিল আমরা যদি 37 থেকে 1 বাদ দিই তাহলে কিন্তু আমরা পেতাম 36। তাহলে 36 আমরা হিসাব করে দেখি যে 36 কিন্তু একটা বর্গ সংখ্যা, অর্থাৎ 6 6 36 হয়। তো দেখো 1-এর উপর স্কোয়ার মানে 1 হয়, এবং বাকি থাকতো 37 থেকে 1 বাদ দিয়ে 36, তাহলে 6 6 36 হয়। তাহলে আমরা লিখতে পারি 36 যোগ 1, ঠিক আছে, সমান হচ্ছে 6-এর উপরে স্কোয়ার
যোগ হচ্ছে 1 এর উপরে স্কোয়ার। আমরা জানি যে 1 এর উপর স্কোয়ার মানে একই হয়, ঠিক আছে। তো দেখো 6 এর উপর স্কোয়ার মানে 36 এবং 1 এর উপর স্কোয়ার মানে 1 হয়। তার মানে আমরা 37কে যদি বর্গ করি তাহলে তার যোগফলটা কিন্তু 36 হয়। অর্থাৎ খেয়াল করো 29 এবং 37কে দুটি বর্গের অর্থাৎ দুটা বর্গ করব এবং সমষ্টি মানে তাদের যোগফলটাও ক্যালকুলেশনটা যেন 37-এর সাথে মিলে যায়, এটাই তোমার কাছে জানতে চেয়েছে। তো তোমরা যদি একবার বুঝতে না পারো তোমরা আরও কয়েকবার দেখো, তাহলে ইনশাল্লাহ তুমি জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ক নম্বরটা বুঝতে পেরেছো। তো চলো যাই আমরা এবার খ নাম্বারটা সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা 11 নম্বরের খ নাম্বার দেখতে পাচ্ছ যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 5, 13, 21, 29 এবং 37। তাহলে এই যে ডট ডট দেওয়া আছে তারপরে যে এই প্যাটার্নটা যে অনুসারে চলছিল তারপরে সংখ্যাগুলো কী হবে সেটাই তোমার কাছে জানতে চেয়েছে। তো চলো যাই আমরা দেখি যে আসলে প্যাটার্নটা আসলে কীরকম হয়ে আছে। তো খেয়াল করো 5, 13, তাহলে 5 এবং 13 মাঝে পার্থক্য কত আছে? 5 এবং 13 মধ্যে পার্থক্য আছে কিন্তু 8। আবার দেখো 13 এবং 21-এর ভিতরে পার্থক্য কিন্তু আছে 8। আবার দেখো 21 এবং 29-এর ভিতর পার্থক্য আছে 8। আবার দেখো 29 এবং 37-এর ভিতর পার্থক্য আছে 8। অর্থাৎ এই সংখ্যাগুলোর প্রত্যেকটার মাঝে কিন্তু পার্থক্য আছে 8। তার মানে 37-এর পরে 8 পার্থক্য যে কিন্তু আমরা তারপরের সংখ্যাটা পেতে পারি। তো সেটা করার জন্য আমরা কিভাবে করে লিখব সেটাই আমরা এখন দেখব, ঠিক আছে। তো দেখো এখানে এই 5 এবং দেখো দেওয়া আছে তালিকার সংখ্যাগুলো কি দেওয়া ছিল 5, 13, 21 এবং 29, তারপর আছে 37। তো এই 5 থেকে 13-র মাঝে পার্থক্য কত ছিল? 8। আবার দেখো এই 13 এবং 21-এর মাঝে পার্থক্য কত ছিল? 8। আবার কত ছিল? 21 এবং 29-এর ভিতরে পার্থক্য কত আছে? 8। আবার 29 এবং 37-এর মাঝে পার্থক্য কত আছে? 8। তার মানে আমরা এখানে শর্টকাট আমরা একটা কথা লিখতে পারি যে পার্থক্য সমান পার্থক্য সমান 8, ঠিক আছে। তো আমরা এখন কথা একটা লিখতে পারি কি যে তালিকাটির পদগুলো 8 করে বৃদ্ধি পাচ্ছে, অথবা পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে 8 করে বৃদ্ধি পায়। তো আমরা সে কথাটাই লিখে দেব। অর্থাৎ দেখো পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে পূর্ববর্তী সংখ্যা হতে 8 করে বৃদ্ধি পায় বা পাচ্ছে। তাহলে যেহেতু 8 করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা কী পাবো? 37-এর সাথে 8 পার্থক্য করে আমরা তারপর সংখ্যা পেয়ে নেবো। তো সেই কথাটাই আমরা সেখানে লিখব যে তাহলে আমরা কী করবে যে 37-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে নেবো। তাহলে 37, যেহেতু আমাদের 4টি বের, দেখো 37 যোগ হচ্ছে 8 সমান হচ্ছে 45। দেখো তারপরে দেখো আমরা 45-এর সাথে আমরা যদি 45-এর সাথে 8 যোগ করি তাহলে পাবো 53। আবার দেখো আমরা যদি 53-র সাথে, তোমরা নিচে নিচে লিখবো, আমার যেহেতু জায়গা নেই তাই আমি সাইডে লিখছি। 53 যোগ হচ্ছে 8 সমান হচ্ছে 53 আর 8 হচ্ছে 61। আবার দেখো
61-র পরে যদি আমরা 8 যোগ করি তাহলে কিন্তু পাবো 61 আর 8 যোগ করলে আমরা পাবো 69। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু পদের সাথে দেখো প্রথমে ছিল আমাদের প্যাটার্নে ছিল লাস্টে ছিল 37। তো যেহেতু পার্থক্য 8 তাই আমরা 37-এর সাথে যদি 8 যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে নিই। তো আমাদের কাছে জানতে চেয়েছিল যে পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তো 37 ছিল, তারপরের সংখ্যাটা তাহলে আমরা একটা কি পেলাম, একটা পেলাম 45। তারপরে আমরা 45-এর সাথে 8 যোগ করে আবার একটা পেলাম 53, এবং 53-এর সাথে আমরা 8 যোগ করে আবার পেলাম 61, আবার 61-এর সাথে 8 যোগ করে আমরা পেলাম 69। অর্থাৎ আমরা লিখতে পারি যে তালিকাটির পরবর্তী সংখ্যাটি হলো, পরবর্তী 4টি সংখ্যা হলো, অতএব তালিকার পরবর্তী 4টি সংখ্যা হলো, পরবর্তী 4টি সংখ্যা হলো কত, 45, 53, 61, 69। ঠিক আছে, যে 45, 53, 61, 69। তো তোমরা দেখতে পেলে এটা তোমাদের খ নম্বর সমাধানটা। তো চলো যাই আমরা এবার গ নম্বর সমাধানটা করি। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 11 নম্বর গ নম্বরে লেখা আছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা প্রথমে করব যে গ নম্বর সমাধান, গ নম্বর সমাধানটা কথাটা লিখব। তারপর দেখো এখানে আছে আমাদের প্যাটার্নটার প্রথম সংখ্যাটা ছিল কি, খেয়াল করো, আমাদের প্রথম সংখ্যাটা কিন্তু ছিল 5। ঠিক আছে, প্রথম সংখ্যা ছিল 5। তো আমরা লিখব প্রথম সংখ্যাটা ছিল 5, তাই আমরা 5 লিখব যে প্রথম সংখ্যা সমান, এখানে প্রথম সংখ্যা সমান 5। তো খেয়াল করো আমরা 5-এর পর যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নিচে একটা সমান দেব, যে 5 আমাদের 5 এবং তারপরে কত ছিল দেখো, 5 এবং ছিল 13। তাহলে 5 এবং 13-র ভিতরে পার্থক্য কত ছিল, পার্থক্য ছিল আমাদের এই প্যাটার্নটার আমরা জানি যে পার্থক্য ছিল 8। তো আমরা এখন এখানে সেই 8টা আমরা দিলাম। তো এই 5টা ছিল প্যাটার্নটির প্রথম পদ, অর্থাৎ দেখো এই প্যাটার্নটার প্রথম পদটাই কিন্তু ছিল 5। তো যেহেতু এটা প্রথম পদ তাই আমরা এখানে গণিত 1 দেব। ঠিক আছে, আমরা যে পদের কাজ করব সেখানে আমরা তততম পদটা কিন্তু বসাবো। যেহেতু আমরা এটা প্রথমতম পদের কাজ করছি, মানে প্রথম পদ আমাদের আছে 5, দেখো আমাদের প্রথম পদটা আছে 5, তাই আমরা এখানে 5 বসালাম। তারপর দেখো পার্থক্য ছিল আমাদের 8, তাই আমরা 8 বসালাম, এবং গুণ চিহ্ন দিয়ে আমরা কিন্তু 1টা বসালাম, যে এটা কিন্তু প্রথম পদ, তাই প্রথম পদটা আমাদের প্যাটার্নটা ছিল 5, তাই আমরা প্রথম পদের জন্য আমরা এখানে 1 বসালাম। তো দেখো 8 গুণিত 1 সমান কিন্তু রেজাল্ট আছে 8 1 8, কিন্তু আমাদের সংখ্যাটা তো আছে, প্রথম পদ আছে 5, কিন্তু 8 গুণিত 1 যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, আমাদের বিয়োগ 3 করতে হচ্ছে। দেখো 8 গুণিত 1 বিয়োগ হচ্ছে 3, তার মানে কিন্তু এখন 5-এর সাথে জিনিসটা মিলছে। তো খেয়াল করো আমি আবার জিনিসটা বোঝাচ্ছি, আমাদের এই 5 প্রথম সংখ্যা, তো প্রথম সংখ্যা আমাদের কি ছিল, প্যাটার্নটার প্রথম সংখ্যা ছিল 5। তুমি ভালো করে দেখো প্যাটার্নটির প্রথম সংখ্যা কিন্তু দেওয়া আছে 5। তারপরে এই 8 আমরা কোথা থেকে পেলাম, এই 8টা হচ্ছে 5 এবং 13-র মাঝের পার্থক্য, অর্থাৎ 5 থেকে 13-র মাঝে পার্থক্য হচ্ছে 8, তাই আমরা প্রথম সংখ্যাটা এখানে পার্থক্যটা হচ্ছে 8 দিলাম। তারপর গণিত 1টা আমরা কোথা থেকে পেলাম, 1টা হচ্ছে সেটাই যে
এটা 5টা হচ্ছে আমাদের প্রথম পদ। আমরা যেহেতু 5-এর কাজ করছি, 5টা হচ্ছে প্রথম পদ, তাই এখানে 5 বসালাম। তাহলে দেখো 8 গুণিত 1, 8 গুণিত 1 মানে আমরা কত পাই? 8 একে 8, ঠিক আছে? তো 8 একে 8 পাই, কিন্তু আমাদের সংখ্যাটা তো আছে 5, তাই আমরা 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো 5, ঠিক আছে? এই হচ্ছে এই হিসাবটা। এবার চলো আমরা দ্বিতীয় সংখ্যাটা দেখি, যে কি দ্বিতীয় সংখ্যা আছে। দ্বিতীয় সংখ্যা সমান দেখো, দ্বিতীয় সংখ্যা আমাদের আছে, বই আছে আমাদের 13। তো আমরা দ্বিতীয় সংখ্যাটা লিখলাম 13। তো আমরা কি জানি যে আমরা এখন লিখব পার্থক্যটা। তো পার্থক্য আমাদের এই প্যাটার্নের ছিল কত? 8। তাহলে দেখো 5 এবং 13-র মাঝে পার্থক্য ছিল 8, তাই এই প্যাটার্নটার পার্থক্য। আবার দেখো 13 থেকে 21-এর ভিতরে পার্থক্য ছিল 8 এবং 21 থেকে 29-এর ভিতরে পার্থক্য ছিল 8। তো যেহেতু এই প্যাটার্নটার পার্থক্য হচ্ছে 8, তাই আমরা এখানে 8 দিলাম। তোমাদের যে প্যাটার্নটা পরীক্ষাতে থাকবে সেই প্যাটার্নটা যেটা পার্থক্য থাকবে তোমরা কিন্তু এখানে সেটাই বসাবা। যদি পার্থক্য 3 থাকতো তাহলে তোমরা কিন্তু 3 বসাতাক, ঠিক আছে? তো যেহেতু এখানে আমাদের এই প্যাটার্নটার পার্থক্য হচ্ছে 8, তাই পার্থক্যটা বসালাম। 13 হচ্ছে আমাদের প্যাটার্নের দ্বিতীয়তম পদ। খেয়াল করো, 13 কিন্তু আমাদের প্যাটার্নটা দ্বিতীয়তম পদ, তাই যেহেতু দ্বিতীয়তম পদ এর জন্য আমরা এখানে বসাবো গুণিত 2, ঠিক আছে? তাহলে 8 গুণিত 2 সমান হচ্ছে 8 দুগুণা 16। খেয়াল করো আমাদের এখানে ছিল কিন্তু 13। তো যেহেতু 8 গুণিত 2 মানে হচ্ছে 16, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা হচ্ছে 13 আছে, আমাদের যে সংখ্যাটা আছে প্যাটার্নে। তো 16 করতে যেয়ে কিন্তু আমাদের 13 চাইতে 3 কিন্তু বেশি হয়ে যায়। তাহলে আমরা কি করব? -3। তাহলে কিন্তু দেখো 8 দুগুণা 16 বিয়োগ হচ্ছে 3 সমান হচ্ছে 13 আমরা পেয়ে নিয়েছি। আবার দেখো তৃতীয় সংখ্যা সমান, তৃতীয় সংখ্যা আমাদের কত ছিল দেখো, আমরা যদি বইয়ের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তৃতীয় সংখ্যা আছে আমাদের 21, অর্থাৎ এখানে আছে 21। তো আমরা কি জানি আমাদের পার্থক্য হচ্ছে প্যাটার্নটার 8 গুণিত 21 হচ্ছে আমাদের প্যাটার্নের তৃতীয় পদ, তাই এখানে আমরা 3 দিলাম। তাহলে দেখো 3 8 24, কিন্তু আছে আমাদের সংখ্যা হচ্ছে 21, তাহলে আমরা পেয়েছি গুণ করে পেলাম 3 8 24। তাহলে 24-এর চাইতে 3 কিন্তু বেশি হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা বিয়োগ 3 করলাম। আবার দেখো চতুর্থ সংখ্যা সমান, তো চতুর্থ সংখ্যা দেখো, চতুর্থ সংখ্যা আমাদের কিন্তু আছে 29, ঠিক আছে? এখানে আমাদের আছে 29। তো 29-কে যদি আমরা ক্যালকুলেশন করে দেখো, আমাদের পার্থক্য ছিল 8, এখানে আমাদের 29 হচ্ছে আমাদের চতুর্থ পদ, তাই হচ্ছে আমরা চতুর্থ লিখলাম, মানে 4 লিখলাম। তাহলে 4 8 32 দেখো। তো দেখো আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা ছিল আমাদের 29, কিন্তু 8-এর সাথে যখন আমরা 4 গুণ করছি তখন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 4 8 32, অর্থাৎ 29-এর চাইতে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তো যদি আমরা বিয়োগ 3 করি তাহলে কিন্তু 29টা মিলে যাবে, ঠিক আছে? তো দেখো এখন একটা বিষয় খেয়াল করো তোমরা, যে এই প্রত্যেকটার ক্ষেত্রে খেয়াল করো যে আমরা কিন্তু 8 একে 8 আমরা যখন বিয়োগ 3 করেছি তখন কিন্তু আমরা কিন্তু আমাদের সংখ্যাটা কিন্তু মিলে গেছে প্রত্যেকটার সাথে, ঠিক আছে না? তো যে পদে আছে সেই পদের সাথে আমরা গুণ করে পার্থক্যের সাথে যখন আমরা 3টা বিয়োগ করেছি তখন সেটা কিন্তু মিলে গেছে। তারপর আমরা যে পদেরই কাজ কেন করি না কেন, এটাই হচ্ছে এই প্যাটার্নটার বীজগণিতীয় রাশি। অর্থাৎ এই প্যাটার্নটির বীজগণিতীয় রাশি আমরা কি লিখব, যে অর্থাৎ এই প্যাটার্নটি বা তালিকাটি তোমরা যেটা ইচ্ছা লিখতে পারো। তো আমি লিখলাম যে এই তালিকাটিকে আট ক বিয়োগ 3 বীজগণিতীয় ক 3 বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে? তো দেখো আমি বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা যায়। আমি এখন এখানে কী লিখলাম সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো যে
অর্থাৎ এই তালিকাটিকে 8 ক বিয়োগ 3 বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা যায়। তো এখানে 8 ক আমার কি লিখলাম, এখানে আমি কটা কেন লিখলাম সেটা আমি বোঝাচ্ছি। দেখো 8টা বুঝলাম যে পার্থক্য, কিন্তু কটা কেন লিখলাম, এই কটা হচ্ছে এই কর জায়গাতে আমরা যে কোনো সংখ্যা বসে আমরা সেইতম পদটা বের করতে পারবো। আমাদের কাছে চেয়েছে 50টি, তাই আমরা কর জায়গায় যদি 50টি বের করি তাহলে আমরা সেই 50তম পদের সংখ্যাটা কত হবে আমরা কিন্তু সেটা বের করে দিতে পারবো। তো আমরা করছি সেটা, তাহলে তোমরা দেখতে পাবে। দেখো 8 ক বিয়োগ 3, অর্থাৎ এই প্যাটার্নটাকে যদি আমরা কর জায়গাতে আমরা যে কোনো সংখ্যা বসাই, আমরা যদি সেটা বসাই তাহলে কিন্তু আমরা সেটা পেয়ে নেব। ঠিক আছে, তো চলো যাই আমরা দেখি যে আসলে ঘটনাটা কি ঘটছে। তো দেখো আমাদের কাছে জানতে চেয়েছে যে, তোমরা দেখো যে আমাদের কাছে জানতে চেয়েছে কি, যে দেখো আমাদের কিন্তু জানতে চেয়েছে তালিকার প্রথম 50টি, অর্থাৎ 50তম পদের যেটা পদটার সংখ্যা কত হবে সেটাই আমাদের জানতে চেয়েছে। তো দেখো আমরা কিন্তু এখন যদি বসাই যে অতএব 50তম সংখ্যা সমান 50তম সংখ্যা, 50তম সংখ্যা সমান, দেখো আমাদের প্যাটার্নটার আমরা রাশি বের করেছি কি, বীজগণিত রাশি কি বের করেছি 8 গুণিত এই কোয়ার জায়গাতে আমরা কি বসাবো, এই কোয়ার জায়গাতে কিন্তু আমরা বসাবো এই 50। ঠিক আছে, যেহেতু আমরা 50-এর বের করবো, আমি একটুকে বসালাম। এই কোয়ার জায়গাতে আমরা যে পদের কাজ করব সে পদটা যদি বসাই তাহলে কিন্তু আমাদের চলে আসবে। তাহলে দেখো 8 গুণিত এই কোয়ার জায়গাতে আমরা বসাবো 50, আমাদের বীজগণিত রাশি ছিল মাইনাস বা বিয়োগ 3। তো খেয়াল করো এখানে যদি আমরা 8কে যদি 50 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের আসবে 8 গুণিত 50 সমান আমাদের আসবে 400। তাহলে দেখো 8 গুণিত 50 সমান আসবে 400 বিয়োগ হচ্ছে 3। ঠিক আছে, 400 আর বিয়োগ 3 আছে, বিয়োগ 3টা বসলো। এবার আমরা পাই সমান হচ্ছে 397। ঠিক আছে, তো খেয়াল করো একটা বিষয় যে আমরা পেলাম, দেখো 50তম পদটা তাহলে কত হবে এই প্যাটার্নটার, সেটা হচ্ছে 397। অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে এটা কোয়ার, এখানে যে কোয়াটা হচ্ছে সেটার কাজটা কি, অর্থাৎ 50তম পদটা আমরা কত পাবো 97। তোমাকে যদি 100 বলতো যে 100তম পদের সমষ্টি কত, তাহলে কিন্তু তুমি যদি এই কোয়ার জায়গাতে যদি 100টা বসাতে তাহলে কিন্তু সেটা বের হয়ে আসতো। তো চলো আমরা সমষ্টি সমান, তোমাদেরকে জিজ্ঞাসা করেছে যে 50তম পদের সমষ্টি নির্ণয় করো। তো সমষ্টি নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে সমষ্টি সমান যে আমরা জানি সমষ্টি সমান তোমরা দেখো বইয়ে একটা সূত্র দেওয়া আছে যে সমষ্টি সমান, একটা সূত্র আছে কি, যে প্রথম সংখ্যা যোগ হচ্ছে শেষ সংখ্যা, প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণিত হচ্ছে পদ সংখ্যা। ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে আছে 2। এটা কিন্তু তোমাদের সমষ্টি সমান বইয়ে কিন্তু একটা সূত্র আছে। তো এবার আমরা সূত্র অনুসারে আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো প্রথম সংখ্যা আমাদের কত ছিল, প্রথম সংখ্যা আমরা প্যাটার্নটিতে দেখেছি 5। দেখো আমরা প্রথম সংখ্যা কিন্তু দেখেছি 5। তো আমরা প্রথম সংখ্যার জায়গাতে লিখতে পারি তাহলে 5, তারপর যোগ আছে, আমরা এখানে যোগ বসালাম শেষ সংখ্যা, অর্থাৎ শেষ সংখ্যা আমরা কত পেলাম ক্যালকুলেশন করে 397। দেখো 50তম পদ মানে এটা 50তম পদে জানতে চাইছি, তো 50তম পদ তার সেটা হচ্ছে শেষ। তো শেষ করে আমরা
ক্যালকুলেশন করে পেলাম 397, অর্থাৎ 50তম পদটা আমাদের লাস্ট পদটার আমাদের সংখ্যাটা হচ্ছে 397। তার শেষ সংখ্যাটা আমরা কত বসাবো? 397। ঠিক আছে। তারপর দেখো গণিত পদ সংখ্যা। তাহলে দেখো এখানে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটে দিয়ে দিলাম। তারপরে গণিত পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা আমাদের কত চেয়েছে? 50তম পদের সমষ্টি জানতে চেয়েছি, তাই আমরা এখানে 50 বসালাম। যদি 100তম পদের সমষ্টি জানতে চাইতো তাহলে আমরা এখানে 100 বসাতাম। নিচে ছিল আমাদের 2, আমরা এখানে 2 বসালাম। ঠিক আছে। তো তারপর দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 2কে যদি আমরা 50 দিয়ে কাটাই তাহলে কিন্তু পাই 25। ঠিক আছে, আমরা পাই 25। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 97, খেয়াল করো যে আমরা যদি এখন ক্যালকুলেশন করি যে এটা দাগটা হবে না। তো দেখো এখানে আমি এই জায়গায় লিখছি, জায়গা নেই জন্য আমি তোমাদের স্বল্পতার জন্য এখানে লিখছি যে সমান 500। দেখো 305 যোগ হচ্ছে 397। তো আমরা 5 যোগ 397 সমান পাই কত? 402। 402। এখানে গণিত আছে, গণিত আমরা কাটাকাটি করে পেলাম 25। তো আমরা 25কে যদি 402 দিয়ে গুণ দিই তাহলে আমরা পাবো, দেখো আমরা পাবো 100, মানে হচ্ছে 10,050। ক্যালকুলেটর টিপবে তাহলে তোমরা পেয়ে নেবে 10,050। তো দেখো আমরা এখন উত্তর এটা লিখে দিতে পারি। তো দেখো আমি আরেকবার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথম সংখ্যা, শেষ সংখ্যা, পদ সংখ্যা 2 এর সূত্র। ঠিক আছে। দেখো এখানে তোমাদের প্রথম সংখ্যা যোগ হচ্ছে শেষ সংখ্যা গুণ হচ্ছে পদ সংখ্যা ডিভাইড বাই 2। প্রথম সংখ্যা ছিল আমাদের কত ছিল? আমাদের প্যাটার্নটাতে ছিল প্রথম সংখ্যা ছিল 5, তাই 5 বসালাম, যোগ আছে যোগ বসালাম। শেষ সংখ্যা ছিল কত? শেষ সংখ্যা ছিল 397, মানে 50তম পদের ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম 397, তাই শেষ সংখ্যা আমরা বসাচ্ছি 397। গণিত আছে, গুণ বসালাম। এখানে পদ সংখ্যা ছিল 50, তাই আমরা এখানে 50 বসাচ্ছিলাম। আর ডিভাইডেড বাই 2 আছে 2। তো দেখো আমরা 2কে 50 দিয়ে যদি কাটাই তাহলে পাই 25। ঠিক আছে। তাহলে 5 গুণিত 397। তো 5কে যদি আমরা 397 যোগ করি তাহলে আমরা পাই 402। এখানে গুণ চিহ্ন ছিল, গুণ চিহ্নটা আমরা এখানে বসালাম। তারপর দেখো 25 ছিল, আমরা এখানে 25টা বসালাম। তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, আমার যেহেতু জায়গা নেই তাই আমি এখানে সাইডে লিখলাম। ঠিক আছে। তো দেখো 402 গুণিত 25 সমান 402কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা 10,050। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তোমরা আরেকবার ভিডিওটা দেখবে, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো দেখা হবে পরবর্তীতে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমরা কেমন ভিডিও চাও সেটাও আমাদেরকে জানাবে। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।